নমস্কার, লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিজে সবাইকে স্বাগত জানাই। এই চ্যানেলে আমরা আনব মূলত সেই সব রান্না যা দুর্লভ বা হারিয়ে গেছে সময়ের গহ্বরে। নমস্কার। সময়ের পথে যা কিছু হারিয়ে যায়, জীবনে এগিয়ে যাওয়ার পথে পিছে ফেলে রেখে যেতে হয় যেসব কিছু, তা কি সত্যি একেবারেই হারিয়ে যায়? কিছুই কি তার বাকি থাকে না? রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, রাতের সব তারাই থাকে দিনের আলোর গভীরে। কেন বললাম এ কথা আজ? চট্টোপাধ্যায় পরিবারের, অর্থাৎ উত্তম কুমারের নিজের পরিবারের লক্ষ্মী পুজো ছিল খুব বিখ্যাত। সে লক্ষ্মী পুজো বিশালভাবে হতো এবং বিনোদন জগতের যত তারকা, গায়ক, গায়িকা, অভিনেতা, অভিনেত্রী, পরিচালক সবাই আসতেন সে পুজোয় ভোগ খেতে। আমরা সবাই জানি যে উত্তম কুমার এবং গৌরী দেবী পরস্পরকে পছন্দ করে বিবাহসূত্রে আবদ্ধ হন। এর কিছু বছর বাদে তাঁদের সংসারে আসে পুত্র গৌতম। এরপর বেশ কিছু বছর বাদে যে কোনো কারণেই হোক উত্তম কুমারের সংসারে ভাঙন ধরে। তিনি সংসার ছেড়ে বেরিয়ে যান এবং নতুন করে ঘর বাঁধেন সুপ্রিয়া দেবীর সাথে। শুনেছি নাকি চট্টোপাধ্যায় পরিবারে লক্ষ্মী পুজোর প্রতিমার মুখের আদল হতো অবিকল গৌরী দেবীর মুখের আদলে। কিছু বছর বাদে ছবিতে দেখা যায় সুপ্রিয়া দেবী পরিবেশন করছেন লক্ষ্মী পুজোর ভোগ। সামনে বসে আছেন উত্তম কুমার, তরুণ কুমার এবং অন্যান্য অনেক তারকা। উপন্যাসের পাতা থেকে উঠে আসা এক ঘটনা ভাবতে বসলে মনে হয় সত্যিই জীবন বড় বিচিত্র। চট্টোপাধ্যায় পরিবারে প্রতিমা পূজিত হচ্ছেন তার মুখের আদল গৌরী দেবীর মতো, আর ভোগ পরিবেশন করছেন সুপ্রিয়া দেবী। উত্তম কুমারের জীবন বড় টানাপোড়েনে বিদীর্ণ। তার জীবনের নৌকো এক ঘাট থেকে গিয়ে ভিড়েছিল অন্য ঘাটে। পরিশেষে আবার ফিরি রবীন্দ্রনাথে। যে রবীন্দ্রনাথ বলছেন রাতের সব তারাই থাকে দিনের আলোর গভীরে, সেই তিনিই আবার বলছেন জীবনের ধন কিছুই যাবে না ফেলা, ধুলায় তাদের যত হোক অবহেলা। সেই জন্যই বলছি, সুপ্রিয়া দেবীর জীবনেও বোধহয় কিছুই অবহেলায়, বঞ্চনায় জীবনের ধন ফেলা যায়নি। হয়তো অনেক টানাপোড়েন তাঁর জীবনেও ছিল, হয়তো ছিল অনেক অব্যক্ত যন্ত্রণা, কিন্তু সেই তিনি গৌরী দেবীর মুখের আদলে রচিত প্রতিমার সামনে ভোগ বিতরণ করেছেন, হেসে, অবহেলে, অনায়াসে। তবে সুপ্রিয়া দেবীর বিয়ের আগেও কিন্তু তার বাবার বাড়িতে বিশালভাবে লক্ষ্মী পুজো হতো। সেই লক্ষ্মী পুজোয় তৈরি হতো একটি বিশেষ রান্না, সাগর দই। এই রান্নাটি পরে সুপ্রিয়া দেবী অনেক জায়গায় বলেছেন এবং এটি খুব বিখ্যাত হয়ে গেছে, যদিও অনেকেই জানে না এই রান্নার প্রণালীর কথা। আজকে শিখব সেই রান্না, সাগর দই। চলুন শিখি। সাগরের বুকে যেমন জেগে থাকে ঢেউয়ের মালা, এ দইয়ের বুকে তেমনই জেগে থাকে ক্ষীরের বড়িগুলি, তাই তো এর নাম সাগর দই। প্রথমে 100 গ্রাম সুজি মিহি করে বেটে নিন। একদম ময়দার মতো মিহি করে বাটা হলে এরপর 500 গ্রাম পনির কুড়িয়ে রাখা আলাদা একটি পাত্রে নিয়ে নিন। তার সাথে মিশিয়ে নিন 100 গ্রাম খোয়া ক্ষীর। এবং বেটে রাখা সুজি। সাথে দিয়ে দিন 4 থেকে 5 বড় চামচ চিনি। এবার এই সবকটি উপকরণ ভালো করে হাত দিয়ে মেখে নিন। যখন মাখাটি শক্ত হয়ে আসবে তখন ছোট ছোট টোপরের আকারে গড়ে আলাদা পাত্রে রাখুন।
এইবার কড়াইয়ে গরম করুন ঘি। ঘি গরম হয়ে গেলে তাতেই বড়িগুলি ভেজে তুলুন। মনে রাখবেন, ঘিতে দেবার অল্পক্ষণের মধ্যেই কিন্তু বড়িগুলিতে রং ধরবে। তখন বড়িগুলি তুলে আলাদা পাত্রে রাখুন। কড়াই পরিষ্কার করে আবার বসিয়ে 1.5 লিটার দুধ গরম করুন। তাতে দিয়ে দিন 6 থেকে 7 বড় চামচ চিনি। ভালো করে নেড়ে মিশিয়ে দুধ গরম হতে দিন। দুধ গরম হয়ে গেলে তা একটি আলাদা পাত্রে ঢেলে রাখুন। এইবার এই গরম দুধে মিশিয়ে দিন 4 থেকে 5 চামচ টক দই। ভালো করে নেড়ে নিয়ে দুধের সাথে টক দই একেবারে মিশিয়ে দিন এবং পরবর্তী 4 থেকে 5 ঘন্টা ঢাকা দিয়ে তা এক স্থানে রেখে দিন। খেয়াল রাখবেন এই সময় যেন পাত্রটি একটুও না নড়ে। 4 থেকে 5 ঘন্টার পর দই কিন্তু অর্ধেক জমে আসবে। তখন তার মধ্যে ডুবিয়ে দিন অর্ধেক পরিমাণ বড়ি। এরপর আবার পাত্রটি ঢাকা দিয়ে দিন এবং পরবর্তী 3 থেকে 4 ঘন্টা বা প্রয়োজনে তারও বেশি একই স্থানে রেখে দিন। এই সময়ও খেয়াল রাখবেন যেন পাত্রটি কেউ না নাড়ায়। আরও 3 থেকে 4 ঘন্টা বাদে পাত্রের ঢাকা খুলে বাদবাকি বড়িগুলি এর মধ্যে ফেলে দিন। এইবারের বড়িগুলি ফেলবার সময়ও কিন্তু খুব সাবধান থাকবেন যেন দইটি বেশি না নড়ে। আবারও 3 থেকে 4 ঘন্টা রেখে দিন ঢাকা দিয়ে। যখন এই সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন হবে তখন খুলে তার মধ্যে দিয়ে দিন 2 চা চামচ কেওড়ার জল। দেখবেন সাগর দই জমে গেছে, ওপরে ভেসে আছে ঢেউয়ের মতো ক্ষীরের বড়িগুলি।